ওকে, হাইওয়ে মেটেরিয়ালস অ্যান্ড টেস্টিং বলতে যেটা সেটা হচ্ছে যে কোনো রকম মেটেরিয়াল তার কিছু ডিজায়ার্ড প্রপার্টি থাকে, যে প্রপার্টিগুলোকে আমাদের টেস্ট করতে হয় যে আদৌ সে তার রিকোয়ার্ড প্রপার্টি সেখানে কোয়ালিফাই করছে কিনা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে সয়েল সাবগ্রেড। এই সয়েল সাবগ্রেড সাফিসিয়েন্টলি স্ট্রং কিনা, মানে তার স্ট্রেংথ, স্টেবিলিটি, এই পার্টটা টেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সাবগ্রেড যদি এইভাবে ডিফাইন করা হয় তাহলে সেটা হচ্ছে ন্যাচারাল ফাউন্ডেশন অর ফিল হুইচ ডাইরেক্টলি রিসিভস দ্য লোড ফ্রম পেভমেন্ট। মানে বেসিক্যালি সাবগ্রেডটা কিন্তু না কোনো পেভমেন্টের অ্যাজ সাচ কোনো ইনহেরেন্ট পার্ট নয়, এটা মাথায় রাখো। সারফেস কোর্স, ঠিক আছে, বেস কোর্স, সাব বেস কোর্স, এইগুলো হচ্ছে বেসিক্যালি পেভমেন্টের পার্ট। সাবগ্রেড ইজ নট অ্যান ইনহেরেন্ট পার্ট অফ পেভমেন্ট। পেভমেন্টটাকে তুমি অ্যাকচুয়ালি সাবগ্রেডের উপরে রেস্ট করো, বাট সাবগ্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা ন্যাচারাল ফিল বলা হচ্ছে যেহেতু, এবং এটা টিপিক্যালি মেড অফ সয়েল, মানে এটা সয়েল সাবগ্রেডও বলা হয়। এবং সেই সয়েল সাবগ্রেড সাফিসিয়েন্টলি স্টেবল এবং স্ট্রং কিনা যে পেভমেন্ট থেকে লোডটা নিয়ে তার আন্ডার সাবগ্রেডের যে মানে আর্থ সেখানে লোডটা ট্রান্সফার করে দিতে পারবে কিনা, এইটা হচ্ছে সব সাবগ্রেডের কাজ। ফলে এমনি একটা সয়েল ফিল আছে, সেখানে তুমি একটা পেভমেন্ট চাপিয়ে দিলে সেটা করলে তো হবে না, তোমাকে সাবগ্রেডটাকে সাফিসিয়েন্টলি স্ট্রং এবং স্টেবল বানাতে হবে ফার্স্ট অফ অল, সেটা খুব ইম্পর্টেন্ট। তো যেটা সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস যেটা আমরা পরেও হয়তো দেখবো, যে সারফেসের কেসেও দেখবো, এটা একটু খেয়াল করে রাখো যে এই যে ফ্লেক্সিবিলিটি, যে কোনো একটা পেভমেন্টের কোনো একটা লেয়ারের এর ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু সামটাইমস ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট তার কারণ আমরা পরে খেয়াল হয়তো দেখবো, সেটা হচ্ছে যে ধরো থেকে একটা এরকম হুইল লোড যাচ্ছে, ঠিক আছে, একটা হুইল যাচ্ছে, তো হুইল যাচ্ছে তো ভালো কথা, ও যেটা করলো সেটা হচ্ছে যে পেভমেন্টটাকে ও নিচের দিকে পুশ করলো, এবং পেভমেন্ট যেটা সেটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটির কারণে ও তার শেপটা চেঞ্জ করলো, ঠিক আছে, শেপটা চেঞ্জ করলো। এরপরে যখন হুইলটা এর ওপর দিয়ে চলে গেল, ঠিক আছে, তখন যেটা হলো সেটা হচ্ছে ও আবার নিজের যে পজিশন সেটা রিগেন করলো। দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক থিং। মানে এইটা কিন্তু মানে যে কারণে ফ্লেক্সিবিলিটি, যে কারণে দেখবে ফ্লেক্সিবল পেভমেন্টের এত রমনামা, আমরা সমস্ত মানে ভারতবর্ষের সমস্ত হাইওয়ে মোস্ট অফ দ্য কেসেস দে আর ফ্লেক্সিবল। রিজিড পেভমেন্ট খুব বেশি করা হয় এরকমটা না, তার অন্য বিভিন্ন কারণ আছে, তার মেনটেনেন্স কস্ট বা ইত্যাদি ইত্যাদি প্রচুর পয়েন্ট আছে। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যেটা সেটা হচ্ছে যে এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আমরা ওই বিটুমিন দিয়ে যেটা পাই, বিটুমিন বা বিটুমিনাস ম্যাকাডাম যেটা বলা হয়, টোটাল যে মিক্স, ঠিক আছে, সেইখানে কিন্তু আমরা এই যে ফ্লেক্সিবিলিটি সেটা পাই। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আনলেস কংক্রিট রোড বা রিজিড পেভমেন্ট, হুইল গেল, যেটা হবে সেটা হচ্ছে যে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, ডিফরমেশন হবে না। পার্মানেন্ট ডিফরমেশন হচ্ছে না কিন্তু এখানে, খেয়াল করো, এখানে ডিফরমেশনটা খুব ইলাস্টিক নেচারের হচ্ছে, যে ডিফর্ম হলো আবার লোডটা যখন উইথড্র করে নিল তখন আবার নিজের জায়গায় ফিরে গেলো। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ফ্লেক্সিবল পেভমেন্টের যদি এই ধরনের প্রপার্টি না থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে যদি একবার ডিফর্ম করে যায় তাহলে সেটা একটা পার্মানেন্ট সেট হিসাবে, পার্মানেন্ট ডিফরমেশন হিসেবে থেকে যাবে, হুইচ ইজ নট গুড। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা আমরা পরেও পাবো। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট অফ সাবগ্রেড ইজ টু প্রোভাইড অ্যাডিকুয়েট সাপোর্ট অ্যান্ড স্টেবিলিটি টু দ্য পেভমেন্ট। দ্যাটস ফাইন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট টেস্ট যেটা হচ্ছে 1.1 প্লেট বিয়ারিং টেস্ট, প্লেট লোড বিয়ারিং টেস্ট। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস? প্রথমত যেটা সেটা হচ্ছে যে এটা সাবগ্রেডের সাপোর্টিং পাওয়ার টেস্ট করে, মানে সাবগ্রেড কতটা সাপোর্ট করতে পারবে তোমার টোটাল যে লোড, পেভমেন্ট থেকে আসা লোড, সেইটাকে টেস্ট করা হয়, সেটা ঠিক আছে। প্রসিডিওরের মধ্যে যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে এখানে 75 সেন্টিমিটারের যে প্লেট ডায়ামিটার, 75 সেন্টিমিটারের প্লেট ডায়ামিটার, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। 75 মিলিমিটার একটা প্লেট ডায়ামিটার একটা প্লেট নেওয়া হয়, সেই প্লেটটা কতটা সে ডিফর্ম করছে, কত লোডে কত ডিফর্ম করছে সাবগ্রেডটাকে, সেইটা দিয়ে ব্যাপারটা পুরোটা টেস্ট করা হয়। কীরকম? গেট আ ভেরি ভেরি ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস। এইটা হচ্ছে আমার সয়েল সাবগ্রেড, যে সয়েল সাবগ্রেডটাকে আমি টেস্ট করতে চাইছি, সেই সয়েল সাবগ্রেডের ওপরে আমি এরকম একটা 75 সেন্টিমিটারের প্লেট বসালাম, তার উপরে আমি লোড দেবো, কত লোডে কত ডিফরমেশন হবে, সেই ডিফরমেশন থেকে, লোড ডিফরমেশন থেকে আমরা সেই বিখ্যাত যে প্যারামিটারটা কে, সেটা হচ্ছে
সাবগ্রেড মডুলাস, সেই সাবগ্রেড মডুলাসটা আমরা এখান থেকে বার করবো। কে যত বেশি হবে তত আমরা সাবগ্রেড তত বেশি স্ট্রং আর কি। এটা হচ্ছে বেসিক আইডিয়া। তাতে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে 75 সেন্টিমিটার ইজ দ্য স্ট্যান্ডার্ড ডায়ামিটার অফ দ্য প্লেট। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডায়ামিটার অফ দ্য প্লেট, ওকে, যেটাকে কিনা আমরা সয়েল সাবগ্রেডের ওপরে চাপাবো। এবং যেটা হবে সেটা হচ্ছে যে এই প্লেটটা যখন তুমি সয়েল সাবগ্রেডের উপর রাখবে ইনিশিয়ালি, তখন যেটা হবে সেটা হচ্ছে আনইভেননেস অফ সাবগ্রেডের কারণে এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কন্ট্যাক্টে থাকে না। ফলে আমরা এখানে একটা সিটিং লোড ইউজ করি। সিটিং লোড, এই সিটিং লোডটার ভ্যালু যেটা সেটা যেখানে দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে 7 কিলো পাস্কাল। 7 কিলো পাস্কাল ইজ ইউর সিটিং লোড। সিটিং লোড মানে কিছু না, সিটিং লোড মানে জাস্ট একটা প্রেশার দেওয়া, যাতে করে সাবগ্রেডের সাথে, সাবগ্রেডের যে সারফেস তার সাথে এই যে প্লেটটা, সেই প্লেটটা যেন একটা ইউনিফর্ম একটা জায়গাতে আসে, মানে তাদের মধ্যে যেন কানেকশানটা ঠিকঠাক হয়। কারণ এরপরে আমি লোডটা চাপাবো, সিটিং লোডটা দিয়ে তারপর আবার তুলে নেওয়া হয়, তারপরে লোড অ্যাপ্লাই করা হয়। কীরকম লোড অ্যাপ্লাই করা হয় দেখো এখানে লেখা আছে, সেটা হচ্ছে লোড ইজ ইনক্রিজড আপ টু 0.125 সেন্টিমিটার ডিফরমেশন, ঠিক আছে। লোড স্টেপ করসপন্ডিং টু 0.25 মিলিমিটার। এইটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। সেইটা হচ্ছে যে তুমি কত পর্যন্ত লোডটা দেবে, লোডটা কত পর্যন্ত অ্যাপ্লাই করা হবে। লোডটা অ্যাপ্লাই করা হবে হচ্ছে 0.125 সেন্টিমিটার পর্যন্ত। এবার এই ভ্যালুগুলো ভ্যালুর জায়গা থেকে ইম্পর্ট্যান্ট হয়তো না, ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আইডিয়াটার জায়গা থেকে, ঠিক আছে। এখানে সেন্টিমিটার মিলিমিটারের একটা কিছু একটু গন্ডগোল আছে, সেটা আমি চেক করে নিচ্ছি। লোড ইজ ইনক্রিজ আপ টু 0.125 সেন্টিমিটার, সেন্টিমিটারই হবে। আর যেটা সেটা হচ্ছে লোড স্টেপ, যেটা হয় সেটা লোড স্টেপ হচ্ছে করসপন্ডিং টু 0.25, না ঠিক আছে 0.25 মিলিমিটার মানে অ্যাকচুয়ালি 0.025 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন, ঠিক আছে। তার মানে আমি টোটাল কত লোড দিচ্ছি, টোটাল লোড দিচ্ছি হচ্ছে করসপন্ডিং টু, এটা তো লোড নয়, মিলিমিটার তো বা সেন্টিমিটার তো লোডের ইউনিট নয়। লোড ততটাই দেবো যতটাতে আমার ডিফরমেশন হয় 0.125 সেন্টিমিটার, এটা হচ্ছে টোটাল লোড। আর প্রত্যেকটা লোড স্টেপ হচ্ছে এরকম যে 0.025 সেন্টিমিটার, যেটারই মানে হচ্ছে 0.25 মিলিমিটার। তার মানে বেসিক্যালি আমি 5টা স্টেপে লোডটা দেবো। ফার্স্টে হচ্ছে 0, তারপর হচ্ছে এমন লোড যে কিনা 0.25 মিলিমিটার ডিফরমেশন ক্রিয়েট করতে পারে, তারপরে এমন লোড দেবো যে কিনা 0.5 মিলিমিটার লোড ডিফরমেশন ক্রিয়েট করতে পারে। এইভাবে পুরো ব্যাপারটা চলতে থাকবে। এখান থেকে কী চাইবো আমরা, এখান থেকে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন, হুইচ ইজ এ ভেরি ভেরি ফেমাস প্যারামিটার, ওকে, মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন। কে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা এর আগেও দেখেছি। মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশনের বেসিক যেটা আইডিয়া মাথায় রাখবে সেটা হচ্ছে ইট ইজ নাথিং বাট প্রেশার ডিভাইডেড বাই ডিফরমেশন। দিস ইজ প্রেশার ডিভাইডেড বাই ডিফরমেশন। প্রেশার যদি আমি বলি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে, ডিফরমেশন যদি হয় সেন্টিমিটার, তাহলে ইট এসেন্সিয়ালি বিকামস কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এক্ষেত্রে ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, যে কোন ইউনিটে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি। এবার তো সাবগ্রেড মডুলেশন আমি তার মানে কীভাবে ব্যাপারটা ক্লিয়ার এবার ক্যালকুলেট করবো, ক্যালকুলেশনটা বোঝো। ইটস ভেরি সিম্পল, যে ফাইনাল ডিফরমেশন কত হলো। ফাইনাল ডিফরমেশন আমি কত ধরে কাজ করছি, 0.125 সেন্টিমিটার, রাইট। তো 0.125 সেন্টিমিটার যদি আমার ফাইনাল ডিফরমেশন হয়, তাহলে সেই ফাইনাল ডিফরমেশনটা ক্রিয়েট করার জন্য কতটা লোড আমাকে অ্যাপ্লাই করতে হলো। কতটা লোড অ্যাপ্লাই করতে হলো, কিছু একটা লোড আমি অ্যাপ্লাই করেছি, মন দিয়ে বুঝবে। স্মল পি ডিনোটস দ্য প্রেশার, স্মল পি ডিনোটস দ্য প্রেশার, আর ক্যাপিটাল পি ডিনোটস দ্য ফোর্স। তার মানে স্মল পি যেটা প্রেশার, সেটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই দ্য এরিয়া, ঠিক আছে। কোন এরিয়া, যে এরিয়াতে তুমি লোডটা দিচ্ছ, কোন এরিয়াতে লোড দিচ্ছ, 75 সেন্টিমিটার একটা ডায়ার প্লেট আছে, তার উপর তুমি লোডটা দিচ্ছ, ঠিক আছে। সো মেক ইট ক্লিয়ার, আমার কাছে 75 সেন্টিমিটার ডায়ার একটা প্লেট আছে, তার উপর আমি কিছু একটা লোড দিলাম, দ্যাট ইজ পি। সে একটা স্মল পি প্রেশার ক্রিয়েট করলো। এই স্মল পি প্রেশারটা আমার 0.125 সেন্টিমিটার একটা ডিফরমেশন তৈরি করছে। তার মানে সেখান থেকে আমি অ্যাকচুয়ালি আমার সাবগ্রেড রিয়াকশানটা বার করবো। এখানে এবার যা পি এর যা ভ্যালু হবে তাই, ঠিক আছে, ওটা নিয়ে আমার আলাদা করে ভাবার কিছু দরকার নেই। তো এটাই তো বেসিক্যালি টেস্ট, ঠিক আছে। তুমি যদি টেস্ট করো প্লেট লোড বিয়ারিং টেস্ট, তার মানে বেসিক্যালি এটাই আমরা করতে চাইছি, এটার পরে আর কোনো ব্যাপার নেই। সো উই ক্যান ভেরি ইজিলি ফাইন্ড আউট দ্য মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে এরপরে। দেখো এখানে দুটো কারেকশান আছে, ঠিক আছে।
একটা কারেকশান হচ্ছে ডিউ টু প্লেট সাইজ, আর একটা হচ্ছে ডিউ টু ইওর ময়েশ্চার কন্টেন্ট। ব্যাপারটা কীরকম হয় যে আমরা সাবগ্রেড, ব্যাপারটা তো এরকম হয় না যে আমরা সবসময় সাবগ্রেডটা যে কন্ডিশনে থাকবে, দেখো ব্যাপারটা খুব সিম্পল। সাবগ্রেড যদি ওয়েট কন্ডিশনে থাকে তাহলে সেটা খারাপ, সাবগ্রেড যদি ড্রাই কন্ডিশনে থাকে তাহলে সেটা ভালো। এটা হচ্ছে আমরা একটা রাফলি বলতে পারি। এবার আমরা যখন টেস্ট করছি সেই টেস্টের সময় সাবগ্রেড কী কন্ডিশনে আছে তার উপর ডিপেন্ড করছে। ফলে যেটা সেটা হচ্ছে যে, বা আমি যদি কোনো একটা সাবগ্রেড এর পার্টকে যদি আমি তুলে নিয়ে এসে ল্যাবরেটরিতে টেস্ট করি তাহলে তো আরও খারাপ আর কি। মানে তখন আমরা বেসিক্যালি আনসোকড কন্ডিশনে কাজ করি। সোকড কন্ডিশন মানে হচ্ছে ওয়েট, আনসোকড কন্ডিশন মানে হচ্ছে ড্রাই। এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে। এখানে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে সোকড মানে হচ্ছে বেসিক্যালি একটা ওয়েট কন্ডিশন, আর আনসোকড কন্ডিশন যেটা সেটা হচ্ছে একটা ড্রাই কন্ডিশন। এবার যদি আমরা ড্রাই কন্ডিশনে টেস্ট করি তাহলে আমরা বেশি বেশি রেজাল্ট পাবো, মনে হবে যে সাবগ্রেড মডুলাস খুব বেশি, যেন বা সাবগ্রেডটা খুব বেশি স্ট্রং। কিন্তু যখনই ওটা ভিজে যাবে, যখনই ওটা ওয়েট হয়ে যাবে, তখনই দেখা যাবে যে এটা ওর স্ট্রেংথ অত কিছু নয়। ফলে ওইখান থেকে একটা আমরা কারেকশান করি, হুইচ ইজ কারেকশান ডিউ টু ময়েশ্চার। আর একটা হচ্ছে প্লেট সাইজ। অনেক সময় এরকম দেখা যায় যে সয়েলটা যদি খুব হার্ড টাইপের সয়েল হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে এই 75 সেন্টিমিটারের যে ডায়ামিটারের প্লেট, সেটা দিয়ে আমরা সাফিসিয়েন্টলি পেনিট্রেট করতে পারি না। ওকে, তো তখন কি করতে হয়, তখন আমরা একটা 30 mm এর প্লেট নিয়ে কাজ করি, ঠিক আছে। কি বললাম, একটা পার্ট তার মানে হলো হচ্ছে ডিউ টু ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে ডিউ টু ময়েশ্চার কন্টেন্ট, আর একটা হচ্ছে ডিউ টু দ্য প্লেট সাইজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডিউ টু প্লেট সাইজ। এই যে প্লেট সাইজ যেটা, সেটা হচ্ছে যে কখনো যদি এরকম হয় যে খুব হার্ড টাইপের সয়েল হয়, যেটা পেনিট্রেট করতে অসুবিধা হচ্ছে, তখন আমরা 30 সেন্টিমিটার ডায়ার প্লেট ইউজ করি ইনস্টেড অফ 75 সেন্টিমিটার ডায়া। এবার একটা জিনিস খেয়াল করো, 75 সেন্টিমিটার ডায়ার করসপন্ডিং যে কে, 75 সেন্টিমিটার ডায়ার করসপন্ডিং যে কে, সেটাই আসল কে। 75 সেন্টিমিটার ডায়ার করসপন্ডিং যে সাবগ্রেড মডুলাসের রিয়াকশান, সেটাই অ্যাকচুয়াল কে। 30 সেন্টিমিটারটা আমরা জোর করে ইউজ করছি, কারণ আমরা 75 সেন্টিমিটার দিয়ে কাজটা করতেই পারছি না। ফলে 30 সেন্টিমিটার দিয়ে যে আমরা যেটা পাবো, সেটাকে যদি আমি বলি K30, তাহলে K30টাকে আমাদেরকে কারেকশান করতে হবে, ঠিক আছে। কারণ K75 যেটা, সেটাই হচ্ছে আসল। K35 যেটা, সেটা হচ্ছে নকল। ফলে নকল কোনো একটা রিডিংকে আমাকে দিয়ে আসলে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে কোনো একটা ফ্যাক্টর দিয়ে ট্রান্সফার করতে হবে আর কি। এইটা হচ্ছে আইডিয়া। তো সেই আইডিয়াটা আমরা দেখে নিচ্ছি। এটা একটু একটু পয়েন্টগুলো খেয়াল করো। আমি মেটেরিয়ালটা ইচ্ছা করেই পয়েন্ট করে করে করেছিলাম যাতে সুবিধা হয়, কারণ ওয়ান মানে হচ্ছে সাবগ্রেডে আছে, 1.1 হচ্ছে প্লেট লোড বিয়ারিং টেস্ট। এবার প্লেট লোড বিয়ারিং টেস্ট যেটা, সেটা হচ্ছে মানে সাবগ্রেডের যা হয় আর কি। প্লেট লোড বিয়ারিং টেস্ট একটা আলাদা রকম, আমি এখন যেটা বলছিলাম। আর একটা হয় যেটা, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট, ওকে, যেটা হচ্ছে সিবিআর টেস্ট বলি, খুব বিখ্যাত। সিবিআরের ভ্যালু আমরা এর আগে দেখেছি, সিবিআর 2.5, সিবিআর 5 এটসেট্রা। ওটা হচ্ছে 1.2। এরপরে যেটা হবে সেটা হচ্ছে কারেকশান, মানে এই যে সিবিআর বলো বা এই যে তোমার প্লেট লোড টেস্ট বলো, ঠিক আছে, এদের কারেকশানটা মোরাললেস সেম হয়, কিন্তু আমরা কারেকশানটা মূলত পড়বো হচ্ছে ইন কানেকশান উইথ ইয়োর ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট। সো আমরা ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্টটা একটু ভালো করে দেখে নিই, ঠিক আছে। 1.2 ইজ ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট, সিবিআর টেস্ট। এখানে কি করা হয় দেখো, প্রথমত এটাও কিন্তু সাবগ্রেডের একটা আমরা স্ট্রেংথই মেজার করি, ঠিক আছে। আচ্ছা, তো সেটা হচ্ছে যে স্ট্রেংথ, এক্স্যাক্টলি স্ট্রেংথ বলা উচিত না, স্টেবিলিটি বলা উচিত, সেটা ঠিক। কারণ এখানে অ্যাকচুয়ালি কী হয়, মানে এখানে ওই পেনিট্রেশন, ঠিক আছে, মানে এখানে যেটা হয় সেটা হচ্ছে পেনিট্রেশনটা আমরা টেস্ট করি, কিন্তু এর টেস্টটার যে আইডিয়া, সেই আইডিয়াটা মূলত স্টেবিলিটি। মানে তার মানে প্লেট লোড টেস্ট যেটা, সেটা হচ্ছে মূলত স্ট্রেংথ পয়েন্ট অফ ভিউ থেকে, আর এইটা হচ্ছে বেসিক্যালি একটা স্টেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে।
এবার স্ট্রেংথ আর স্টেবিলিটি দুটো আলাদা প্যারামিটার, অবশ্যই আলাদা প্যারামিটার, কিন্তু দুটোর যে টেস্টিং যে আইডিয়া, সেই আইডিয়ার মধ্যে খুব বিশাল কিছু ডিফারেন্স থাকে না, ফেইন্ট ডিফারেন্স থাকে, সেটা পরে বলছি। তো মূলত আমরা স্টেবিলিটি চেক করবো, সে ভালো কথা। আমরা অ্যাকচুয়ালি করিটা কি, আমরা যেটা করি সেটা হচ্ছে যে সাবগ্রেড হচ্ছে একটা মেটেরিয়াল, যে মেটেরিয়ালটার স্ট্রেংথ বা স্টেবিলিটি যাই বলো না কেন সেটা আমাদেরকে টেস্ট করতে হবে। এবার আমাদের কাছে কিছু স্ট্যান্ডার্ড এগ্রিগেট আমরা তৈরি করে রাখি। স্ট্যান্ডার্ড এগ্রিগেট যেটা পরে পাবো, স্ট্যান্ডার্ড এগ্রিগেট হচ্ছে জেনারেলি ওই ব্রিক কিছু থাকে, ক্রাস্ট ব্রিক থাকে বা কিছু স্টোন থাকে, সেইগুলো নিয়ে আমরা একটা স্ট্যান্ডার্ড এগ্রিগেট বানানো হয়েছে, যেটা হচ্ছে অ্যাজ পার ইন্ডিয়ান রোড কংগ্রেস আর কি, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল তৈরি করে রেখেছি। এবার আমরা কি করব, আমরা ওই স্ট্যান্ডার্ড মেটেরিয়ালের মধ্যে কিছু লোড দেবো, আর সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যে রিয়েল বা ন্যাচারাল যে সয়েল সাবগ্রেড, সেই যে মেটেরিয়ালটা তার উপর আমরা কিছু লোড দেবো। ভালো কথা, এই টেস্টটা কিন্তু এবার ল্যাবে হচ্ছে, এটা মাথায় রেখো। আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে সাবগ্রেডের, মন দিয়ে শুনবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। সাবগ্রেডের যে মেটেরিয়াল, তাতে 2.5 সেন্টিমিটার ডিফর্ম করতে গেলে বা পেনিট্রেট করতে গেলে আমাকে কতটা লোড দিতে হচ্ছে, আর যে স্ট্যান্ডার্ড আমরা মেটেরিয়ালটা তৈরি করে রেখেছি তাতে 2.5 সেন্টিমিটার পেনিট্রেট করতে আমাদের কতটা লোড দিতে হচ্ছে, এর কম্প্যারিজন করবো আমরা বেসিক্যালি। ঠিক আছে, ফলে যেটা সেটা হচ্ছে সিবিআরের যে ভ্যালুটা বা সিবিআর পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা হচ্ছে বেসিক্যালি এইখান থেকে আসে। যেহেতু সিবিআর কেন পার্সেন্টেজ, তার কারণ হচ্ছে বেসিক্যালি ওটা দুটো ভ্যালুর রেশিও। কোন দুটো ভ্যালুর রেশিও, এবার দেখো প্রসেস, ঠিক আছে, প্রসেস পরে হবে। মেইন আইডিয়া যেটা সেটা হচ্ছে যে লোড ভ্যালু করসপন্ডিং টু পেনিট্রেশন। ঠিক আছে, আগেরটা দেখো, আগেরটা কেউ বলতে পারে যে আগেরটাও তো পেনিট্রেশন ছিল, আগেরটা এক্স্যাক্টলি পেনিট্রেশন ছিল না, আগেরটা এক্স্যাক্টলি ছিল যেটা সেটা যে ডিফর্মেশন। এবার পেনিট্রেশন আর ডিফর্মেশনের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এইখানেই তুমি স্ট্রেংথ আর স্টেবিলিটি ডিফারেন্স পেয়ে যাবে। সেটা হচ্ছে যে আগেরটা আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে একটা বড় একটা এরিয়া জুড়ে পুরোটাকে আমি একটা প্রেশার ক্রিয়েট করছিলাম। এখানে দেখো আমরা যদি একটু প্রসিডিউরে ঢুকি, সেটা হচ্ছে সয়েল স্যাম্পেল ইজ সোকড ফর 96 আওয়ার্স। ভালো কথা, এ স্ট্যান্ডার্ড piston of 5 millimeter dia. So try to understand the dimensional change. যখন আমরা আগের টেস্টটায় ছিলাম, প্লেট লোড কি ছিল নামটা, কিছু একটা ছিল, প্লেট লোড বিয়ারিং টেস্ট। প্লেট লোড বিয়ারিং টেস্টে যে প্লেটের ডায়ামিটার ছিল সেটা হচ্ছে 75 সেন্টিমিটার, দ্যাট ইজ 750 মিলিমিটার। এখন আমরা একটা পিস্টন যেটা ইউজ করছি, সেটাকে তুমি চাইলে পিস্টন বলতে পারো, তুমি চাইলে এটাকে প্লাঞ্জারও বলতে পারো। তার যে ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা হচ্ছে 50 মিলিমিটার। ঠিক আছে, ফলে এইটা একটা হয়তো আইডিয়া দেবে যে ব্যাপারটা কীরকম। তার মানে 5 আর 75 এই রেঞ্জে, মানে 15 টাইমস এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো প্রথমটা থেকে আমরা স্ট্রেংথ জানছিলাম, পরেরটা থেকে আমরা অ্যাকচুয়ালি স্টেবিলিটি জানবো, হোয়াট এভার। তো এরপরে যেটা 96 আওয়ার সোক করা হলো, তারপরে 50 ডায়ামিটার হচ্ছে ইউজ টু পেনিট্রেট দ্য সয়েল স্যাম্পেল অ্যাট দ্য রেট অফ 0.15 সেন্টিমিটার পার মিনিট। মানে আস্তে আস্তে মানে এটাকে বলা হয় রেট অফ লোডিং। রেট অফ লোডিং কী করে ডিফাইন করা হচ্ছে, যে 0.125 সেন্টিমিটার পার মিনিট। এখানে একটা জিনিস খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং সেন্সগুলো কীভাবে কাজ করাতে হয়, সেটা হচ্ছে যে আগের যে আমরা টেস্টটা করছিলাম সেখানে আমরা ফাইনাল লোডটাই রাখছিলাম করসপন্ডিং টু 0.125 সেন্টিমিটার, দ্য এক্স্যাক্ট ভ্যালু। 0.125 সেন্টিমিটারে গিয়ে আমরা ব্যাপারটা এন্ড করে দিচ্ছিলাম। এখানে পার মিনিটে, নিশ্চয়ই তুমি 1 মিনিট ধরে এই সিবিআর টেস্ট করবে না, বেশ কয়েক মিনিট ধরে করবে। তার মানে পার মিনিটে আমরা 0.125 সেন্টিমিটার যে ডিফরমেশন হচ্ছে বা পেনিট্রেশন হচ্ছে, তার করসপন্ডিং লোড দিচ্ছি ওখানে। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই লোডের কি খুব বিশাল কিছু হেরফের হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার আগেরটা হচ্ছে ডিফরমেশন, এখন হচ্ছে পেনিট্রেশন শর্ট অফ। ফলে তুমি আগে সেম লোড দিলে যা ডিফরমেশন হতো, এখন তুমি সেম লোড দিলে কিন্তু তার থেকে বেশি ডিফরমেশন হবে। ফলে আগে যা করলে তুমি হয়তো, সাপোজ বলছি যে তুমি হয়তো 0.005 বা 0.05 সাপোজ, ঠিক আছে, 0.05 বা 0.02 সেন্টিমিটার ডিফরমেশান পেতে, এখন তুমি সেম লোড, এই যে প্লাঞ্জারটা 50 প্লাঞ্জার, এটা দিয়ে যদি তুমি পুশ করো ওটাকে, তাহলে তুমি অনেক বেশি হয়তো ডিফরমেশান পাবে। সো দিজ আর দ্য আইডিয়া। ঠিক আছে, মুখস্থ করতে বলছি না ভ্যালুগুলো, জাস্ট আইডিয়াটা বোঝার চেষ্টা করতে বলছি। আ গ্রাফ ইজ প্লটেড বিটুইন দ্য লোড বিয়ারিং প্রেশার অ্যান্ড পেনিট্রেশন। লোড বিয়ারিং প্রেশার অ্যান্ড পেনিট্রেশন, এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু।
ঠিক আছে, আমরা কিন্তু এখানে লোড নিয়ে কথা বলছি না, আমরা কিন্তু মূলত যেটা বলছি সেটা হচ্ছে যে একটা প্রেশার, যেটা আমরা প্রেশার অ্যাপ্লাই করছি, আর পেনিট্রেশন। মানে একটা প্রেশার কোয়ান্টিটি থাকছে স্মল পি, আর একটা থাকছে সেটা হচ্ছে তোমার ওই ডিফরমেশন বা পেনিট্রেশন। এই যে স্মল পি অ্যান্ড দ্য পেনিট্রেশন, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার নাও হোয়াট ইজ সিভিআর পার্সেন্টেজ? দেখো এখানে লেখা আছে সিভিআর পার্সেন্টেজ হচ্ছে আমি যে পেনিট্রেশনের ভ্যালুটা বললাম, সেই পেনিট্রেশনের ভ্যালুটা হচ্ছে যে সেটা 2.5 সেন্টিমিটার হতে পারে, সেটা 5 সেন্টিমিটার হতে পারে। যদি 2.5 সেন্টিমিটার পেনিট্রেশন নিয়ে আমরা কাজ করি তাহলে সেটাকে বলা হয় সিভিআর 2.5। দু রকমের সিভিআর ভ্যালু হয়, একটা হচ্ছে সিভিআর 2.5 আর একটা হচ্ছে সিভিআর 5। সিভিআর 2.5 কি? এখানে পেনিট্রেশন ভ্যালুটা হচ্ছে ফিট অর ফিক্সড অ্যাট অ্যাজ 2.5 সেন্টিমিটার। সিভিআর 2.5 মানে আমাদের এখানে পেনিট্রেশন ভ্যালু হচ্ছে 2.5 সেন্টিমিটার। অর্থাৎ কি, আমাদের যে টেস্ট স্যাম্পেল তাতে 2.5 সেন্টিমিটার পেনিট্রেট করতে কতটা প্রেশার দিতে হচ্ছে, আর স্ট্যান্ডার্ড যে মেটেরিয়ালটা আমরা তৈরি করে রেখেছি ক্রাস্ট ব্রিক দিয়ে, সেইখানে 2.5 সেন্টিমিটার প্রেশার দিতে, মানে সেখানে পেনিট্রেশন তৈরি করতে কতটা আমাদেরকে পেনিট্রেশন তৈরি করতে আমাদের কতটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে, রাইট? সো সিভিআর 2.5-এর 2.5 সেন্টিমিটারটা হচ্ছে পেনিট্রেশন ভ্যালু, এটা হচ্ছে ফিক্সড। এটা টেস্ট মেটেরিয়ালের জন্য ফিক্সড, এটা মানে যেটা আমাদের স্ট্যান্ডার্ড যে মেটেরিয়াল সেটার জন্য ফিক্সড। আমি দুটোতেই এবার কীরকম হবে, হবেটা কীরকম আমরা সেটা ভ্যালু দেখলে বুঝতে হবে। সেটা হচ্ছে, দেখো এখানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে, যে স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা সেটা হচ্ছে যে সরি 2.5 সেন্টিমিটার না, 2.5 মিলিমিটার। 2.5 মিলিমিটার মানে 0.25 সেন্টিমিটার অ্যাকচুয়ালি, হোয়াট এভার। তো 2.5 মিলিমিটারে আমাকে যদি 2.5 মিলিমিটার পেনিট্রেট করতে হয়, স্ট্যান্ডার্ড যে আমার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কীরকম আছে একটা চার্টটা দেখলেই বুঝতে পেরে যাবো পুরোটা। সেটা হচ্ছে যে 1370 কেজি, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড, এটা কখনো চেঞ্জ হবে না। আমি যদি এই চার্টটা এখানে রিক্রিয়েট করতে চাই, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পেনিট্রেশন ভ্যালু। পেনিট্রেশন ভ্যালু ইন সেন্টিমিটার বলতে পারো, ইন মিলিমিটারও বলতে পারো। সাপোজ 2.5 মিলিমিটার পেনিট্রেশন করতে চাইছি, কাকে না, স্ট্যান্ডার্ড। যদি আমি স্ট্যান্ডার্ড মেটেরিয়ালকে এই এতটা পেনিট্রেট করতে চাই, তাহলে সেখানে কতটা লোড আমাকে দিতে হবে ইন কেজি, না দ্যাট ইজ 1370। এই ভ্যালুটা কিন্তু মনে রাখতে হবে, শুধুমাত্র এইটা না, এর পরের ভ্যালুটাও। তাহলে 2.5 মিলিমিটার পেনিট্রেট করতে গেলে স্ট্যান্ডার্ড মেটেরিয়ালে আমাদের 1370 কেজি করতে হবে। কোনো একটা পার্টিকুলার টেস্ট মেটেরিয়াল, ফর অ্যান এক্সাম্পল বলছি, টেস্ট কোনো একটা স্যাম্পেল, ঠিক আছে, এক্সাম্পল এটা একটা, যে টেস্ট স্যাম্পেলে যদি আমাকে এই সেম পেনিট্রেশনটা করতে হয়, তাহলে হয়তো আমাকে সাপোজ 300 কেজি এরকম একটা লোড দিতে হলো আর কি, ঠিক আছে। এবার তুমি যেহেতু লোড এখানে পেয়ে যাচ্ছ, এবং আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড ভ্যালুটা আমরা জানি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ভ্যালু মানে স্ট্যান্ডার্ড প্লেট ডাইমেনশন। স্ট্যান্ডার্ড প্লেট ডাইমেনশন কত? স্ট্যান্ডার্ড প্লেট ডাইমেনশন হচ্ছে 75 সেন্টিমিটার, তাই তো? তার মানে দেখো যে এই যে 1370, তোমরা নিজেরাও ক্যালকুলেট করতে পারবে, 1370 কেজি, 1370 কেজি যদি প্রেশার ক্যালকুলেট করি, স্ট্যান্ডার্ড প্রেশার ফর 2.5 মিলিমিটার পেনিট্রেশন, 1370 কেজি ডিভাইডেড বাই পাই ইন্টু 75 স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। দেখো কত আসছে, 1370 কত, 50 mm ছিল না পিস্টনটা? ও হো 50, সরি আমার মাথায় প্লেট লোড বেরিং টেস্ট করছে। হ্যাঁ, থ্যাংক ইউ। 50 mm মানে হচ্ছে 5 সেন্টিমিটার। থ্যাংক ইউ, পুরোটাই ভুলে যেত। 1370 ইন্টু 4, ওকে, ডিভাইডেড বাই পাই ইন্টু 5 স্কোয়ার, দ্যাট ইজ 25। ক্যালকুলেট করো, দেখো আসছে হচ্ছে 69.77। ঠিক আছে, ফলে এই ভ্যালুগুলো যদি কখনো তোমরা এমনি জাস্ট মনে, মানে মুখস্থ তো করতেই হবে, কিছু করার নেই, কিন্তু আমি বলছি যে কোনো একটা মাথায় রাখলে বাকিটা এমনি চলে আসবে।
তুমি যদি স্ট্যান্ডার্ড লোড বলো ইন কেজি, তাহলে সেটা যদি 1370 হয়, তাহলে স্ট্যান্ডার্ড প্রেশার, দেখো ওই টেবিলটা এখানে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রেশার, সেই স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে ইন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, সেটা হচ্ছে 69.77, ওটাকে স্ট্যান্ডার্ড 70 ধরা হয়। বাট দ্য এন্টায়ার থিং ইজ ডিপেন্ডেন্ট অন ইয়োর 2.5 মিলিমিটার পেনিট্রেশন। এইটার করসপন্ডিং যা হচ্ছে এর করসপন্ডিং হচ্ছে। এবং সেগ্রিগেশনটা বোঝার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য সেগ্রিগেশন? সেগ্রিগেশন হচ্ছে এই লাইনটা থেকে, যে আমি যে টেস্ট স্যাম্পেলটা নিয়ে এসেছি ফিল্ড থেকে, সেটাকে যে 96 আওয়ার সোক করেছি, তারপরে যা করেছি, সেই প্রসেস করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে সেই স্যাম্পেলে কত লোড আমাকে দিতে হচ্ছে টু গেট দ্যাট পার্টিকুলার পেনিট্রেশন, দ্যাট ইজ 2.5। তাহলে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য সিবিআর 2.5 অফ দিস পার্টিকুলার টেস্ট স্যাম্পেল, স্ট্যান্ডার্ড যে স্যাম্পেল, ঠিক আছে, স্ট্যান্ডার্ড যে স্যাম্পেল তার সিবিআর ভ্যালু তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, করতে পারে স্ট্যান্ডার্ড স্যাম্পেলের সিবিআর 2.5-এর ভ্যালু কত হবে, আর স্ট্যান্ডার্ড স্যাম্পেলের সিবিআর 5-এর ভ্যালু কত হবে? কি আইডিয়া তোমাদের, দেখি কি বুঝলে কত হবে? যদি ডেসিমেলে বলো আর যদি পার্সেন্টেজে বলো। 100%। 100% হবে, কারণ নিচে তো স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, ওপরে টেস্ট স্যাম্পেল আছে। তো টেস্ট স্যাম্পেলটা যদি স্ট্যান্ডার্ড মেটেরিয়াল হয়ে যায়, তাহলে দুটো বোথ উইল বি সেম, 1 হয়ে যাবে। এখানে কত হচ্ছে ভ্যালু, একটা আইডিয়া নিয়ে নিই আমরা। 300 কেজি লোড আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম টেস্ট মেটেরিয়ালের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এটা হচ্ছে 1370। কত হচ্ছে ভ্যালুটা? ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে পেয়ে যাবে। সো ক্যালকুলেটিং সিবিআর ইজ ভেরি ভেরি সিম্পল, কিন্তু এর পরেরটা আরও একটু ইম্পর্ট্যান্ট আইডিয়া, সেটা বলে দিচ্ছি। এটা বলো আপাতত, কত আসছে এটা? 21.89. 21.89, 1.89. 21.89%। ওকে, সো সিবিআর 2.5-এর ভ্যালু হচ্ছে 21.09%, ঠিক আছে। এর পরেরটা করতে গেলে আমাকে একটু অন্যরকম, আমাকে ভেবে করতে হবে, এটা এমনি একদমই আরবিট একটা এক্সাম্পল দিয়েছি। যাই হোক, এবার যদি আমরা 5 সেন্টিমিটার এই ইয়েটাতে চলে যাই, মানে 5 সেন্টিমিটার না, সরি 5 মিলিমিটার সেন্টিমিটারে খুব কনফিউশন হয়, আমার হয়, মানে তোমরা একটু ভালো করে পড়লে হয়তো হবে না, আমার মিলিমিটার সেন্টিমিটারে খুব কনফিউশন হয় মেটেরিয়ালের জায়গাটা, কোনটা মিলিমিটার কোনটা সেন্টিমিটার, একটু ক্লোজলি খেয়াল করবে। সো 5 মিলিমিটারের জন্য করসপন্ডিং যে ভ্যালুটা সেটা হচ্ছে 2056। এটাকে যদি এরকমভাবে আমরা ক্যালকুলেট করি, ওপরে 2056 নিচে এই পুরো পার্টটা রেখে, স্যার তাহলে আমরা এখানে একটা এই ভ্যালুগুলো কি ফিক্সড? ফিক্সড, এটা ফিক্সড অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, দ্যাটস ইম্পর্টেন্ট। এগুলো ফিক্সড ভ্যালু এবং এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। তাহলে 2056-এর যে ভ্যালু 5-এর করসপন্ডিং, সেটা আমাকে 105 এরকম একটা প্রেশার প্রোভাইড করবে, ঠিক আছে, হলো? আচ্ছা, এবার এরকম কিছু একটা করসপন্ডিং কিছু একটা ভ্যালু আছে, কী আছে অত আমরা জানি না, কিন্তু ঠিক আছে, কিছু একটা ভ্যালু আমরা আন্দাজ করে নিতে পারি। ধরা যাক আমি বললাম যে সাপোজ 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য এটা হচ্ছে 380 কেজি হলো আর কি, ঠিক আছে। 380 কেজি আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিবিআর 5 যেটা হবে সেটা কত হবে? কত অ্যাপ্লাই করেছি লোড স্যাম্পেলের জন্য? 380। স্ট্যান্ডার্ড কত? 2056। লোড ইউজ করছো নাকি প্রেশার ইউজ করছো খেয়াল করবে। লোড ইউজ করলে কেজিতে হবে, প্রেশার ইউজ করলে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হবে, যা খুশি করতে পারবে। 2055 হবে বলে। কোনটা? 2055 হবে বলে। এইটা 20, হ্যাঁ 2055। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখো কিছু একটা ভ্যালু পাবো, 18.49 ইন্টু 100 করলে পার্সেন্ট করলে 18.49। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলার আছে। তার মানে আমরা দুটো জিনিস ক্যালকুলেট করলাম, একটা হচ্ছে সিবিআর 2.5, একটা হচ্ছে সিবিআর 5, ঠিক আছে। এবার এখানে যেটা লেখা আছে সেটা খেয়াল করবে, সেটা হচ্ছে যে জেনারেলি যেটা হয়, আমরা এই কেসটা তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিবিআর 2.5 ইজ
টিপিক্যালি গ্রেটার দ্যান CBR 5। CBR 2.5 দেখা যায় CBR 5-এর থেকে বেশি হয়, তাতে কোনো অসুবিধা নেই। কারণ সেটা হচ্ছে যে 2.5 সেন্টিমিটার পর্যন্ত পেনিট্রেট করতে গিয়ে তাদের যা বিহেভিয়ারের যে রেশিও, 5 মিলিমিটার পর্যন্ত পেনিট্রেট করতে গিয়ে তাদের যে বিহেভিয়ারের রেশিও সেটা চেঞ্জ হতেই পারে, বেশি কম কিছু হতে পারে। টিপিক্যালি দেখা যায় যে CBR 2.5-এর ভ্যালুটা বেশি হয়, আমরা CBR 2.5টাকে কনসিডার করি। কিন্তু যদি এরকম দেখা যায় যে CBR 5-এর ভ্যালুটা বেশি আসছে, আমি ঠিক বলছি তো? টিপিক্যালি CBR 2.5 এই কেসেও যেটা দেখা যাচ্ছে, CBR 2.5-এর ভ্যালু হচ্ছে 21.09, CBR 5-এর ভ্যালু হচ্ছে 18.59। তোমরা এরকমই হয়তো কিছু এনকাউন্টার করবে যদি রিয়েলিস্টিক কোনো একটা কাজ করতে চাও, তাহলে আমরা এখান থেকে CBR 2.5টাকে পিক করব। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। কিন্তু হতেই পারে কখনো যে CBR 5-এর ভ্যালুটা CBR 2.5-এর থেকে বেশি আসছে, হতে পারে। হলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের কাছে দুটো জিনিস করণীয়। প্রথমত সেটা হচ্ছে যে আমরা আরেকবার ভালো করে পুরো ব্যাপারটা টেস্ট করব, কারণ CBR 5 CBR 2.5-এর থেকে বড় জেনারেলি হয় না, হতে পারে কখনো, কিন্তু সেটা আমাকে একবার টেস্ট করে ভেরিফাই করতে হবে। যদি দেখা যায় যে আমি আবার রিপিটেড আরও ধরো একবার দুবার টেস্ট করে নিলাম, টেস্ট করে দেখলাম যে না ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, এবং CBR 5 কিন্তু CBR 2.5-এর থেকে বেশি ভ্যালু শো করছে, তখন কিন্তু আমরা CBR 5-এর ভ্যালুটাকে কনসিডার করব। ঠিক আছে, এইটা মাথায় রেখো, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এবং গেট কিন্তু এখান থেকেই তোমাদেরকে জাজ করবে আর কি। ঠিক আছে, যদি কনফার্ম হয়, কিন্তু তার আগে তোমাকে টেস্ট করতে হবে। ফলে গেট এরকম অপশান দিল যে CBR 5 হচ্ছে CBR 2.5-এর থেকে বেশি, তখন তুমি কী করবে? প্রথমে CBR 5 নিয়ে নেবে, নাকি টেস্ট করে কনফার্ম করবে তারপর নেবে, নাকি টেস্ট করে কনফার্ম হলেও নেবে না? এরকম 4খানা অপশান তুমি চাইলে নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। ওকে, so that is important. So this is very very important part. Now coming to another interesting part, that is the correction. Okay, কারেকশান হচ্ছে 1.2.2। কেন 1.2.2? কারণ হচ্ছে 1.2.1, 1.2 কী ছিল? ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট, দ্যাট ইজ CBR টেস্ট। 1.2.1 কী ছিল? 1.2.1 ছিল হচ্ছে দ্য প্রসিডিওর। 1.2.2 হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যে রেজাল্ট পেলাম, সেইটার কিছু কারেকশান করা যেতে পারে। যে কারেকশানটা আমি আগে তখন যেটা বলছিলাম, প্লেট লোড বিয়ারিং টেস্ট আর CBR-এর টেস্ট মোটামুটি সিমিলার কারেকশান হয়, ফলে একটা কারেকশান জানলে বাকি কারেকশানটা বুঝতে পারবে। কিন্তু আমরা এই কারেকশানটা CBR টেস্টের করসপন্ডিং করছি, সেটাও মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে কি হয়, এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল, মন দিয়ে শুনবে। প্রথম কারেকশানটা যেটা হয় সেটা হচ্ছে যে কারেকশান ইন লোড পেনিট্রেশন কার্ভ। ঠিক আছে, কারেকশান ইন লোড পেনিট্রেশন কার্ভ। তো আমরা এতক্ষণ ধরে যেগুলো করছি সেটা হচ্ছে আমরা সেখান থেকে লোড পেনিট্রেশন কার্ভ ড্র করতে পারি অবভিয়াসলি, কারণ কত লোডে কত পেনিট্রেশন হচ্ছে সেটা আমরা জানি। যেহেতু আমরা এখানে পেনিট্রেশন আর এখানে লোড মানে ক্যাপিটাল P কেজি, আর এখানে সেন্টিমিটার বা মিলিমিটারে আমরা পেনিট্রেশন, এটা আমরা লোড পেনিট্রেশন কার্ভ করতে পারি। সে ঠিক আছে, লোড পেনিট্রেশন কার্ভ যদি তুমি প্লট করো তাহলে এরকম টাইপের একটা হবে। একটা আফটার এ সার্টেন টাইম তুমি যতই বেশি লোড করো না কেন, খুব বেশি আর পেনিট্রেশন হবে না, কারণ অলরেডি যা পেনিট্রেশন হওয়ার হয়ে গেছে। এবার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কোনো একটা সয়েল সাবগ্রেডের লেয়ারে যখন তুমি তুলে আনবে, তখন এটা হতেই পারে যে তার ওপরে একটা সফট লেয়ার রয়ে গেল আর কি। ঠিক আছে, যে একটা সফট লেয়ার রয়ে যায়, তখন কী হবে, তুমি যখন অল্প একটু লোড দিলে ওখানে খুব ড্রাস্টিক্যালি একটা বেশি পেনিট্রেশন তুমি পেতে থাকো। সেটা কিন্তু তোমার সয়েল সাবগ্রেডের অ্যাকচুয়াল বিহেভিয়ার নয়। সয়েল সাবগ্রেডের অ্যাকচুয়াল বিহেভিয়ারটা তুমি পাবে হচ্ছে এখান থেকে। তার ওপরের যে সফট লেয়ারের যে ক্যালকুলেশন, সেটা অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এটাকে রেকটিফাই করতে চাই। রেকটিফাই করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দেখবো এরকম একটা কার্ভ পাবো। মানে আমরা যদি ওপরের যে সফট লেয়ারটা, সেই সফট লেয়ারের করসপন্ডিং যে ডেটা, সেটাকে যদি আমি ওখান থেকে সরিয়ে দিই, তাহলে যেটা হবে সেটা আমাদের গোটা কার্ভটাই ও থেকে একটা ও ড্যাশড এরকম অরিজিনে শিফট করে যাবে। ঠিক আছে, সো দিস শিফটিং ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যেটা থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে এই ঘটনাটা কেন ঘটে। এটা ঘটে তার একটা বড় কারণ হচ্ছে যে সয়েল সাবগ্রেডের ওপরে যে সফট লেয়ারটা থাকে, সেই সফট লেয়ারের জন্য আমাদের এই একটা মানে ইনকারেক্টনেস চলে আসে আর কি রিডিং। এইটা মাথায় রেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। দ্য নর্মাল কার্ভ উইল বি উইথ concavity downward, but sometimes a curve
with upward concavity is obtained which needs correction. তার মানে ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে জেনারেলি এরকম এরকম দেখা যায়। এবার যেটা হবে সেটা হচ্ছে যে তুমি ভাবো মানে অল্প লোড দিচ্ছ কিন্তু বেশি পেনিট্রেশন হচ্ছে। তার মানে কি, অল্প লোডে বেশি পেনিট্রেশন মানে অ্যাকচুয়ালি এইরকম টাইপের একটা কার্ভ তৈরি হওয়ার কথা, তাই না? কার্ভটা আসলে ওখানে ভালো করে দেখা যাচ্ছে না, এইখান থেকে দেখে নাও, রেড দিয়ে আঁকছি। মানে ব্ল্যাকটা আপাতত ভুলে যাও, ব্ল্যাকটা টিপিক্যালি হওয়ার কথা যে 0 থেকে শুরু হয়ে তুমি লোড দিচ্ছ, পেনিট্রেশন হচ্ছে, লোড দিচ্ছ, পেনিট্রেশন হচ্ছে, চলতে থাকছে। কিন্তু কখনো হতে পারে এরকম, সামটাইমস ইট মে হ্যাপেন, লেট মি রিড্র, সামটাইমস ইট মে হ্যাপেন বিকজ অফ দ্যাট সফট লেয়ার, তুমি অল্প লোড দিচ্ছ এবং ও অনেকটা বেশি পেনিট্রেট করে যাচ্ছে। তার মানে ইনিশিয়ালি তুমি এরকম একটা আপওয়ার্ড কনকেভিটি পাবে। টিপিক্যালি ইট শুড বি ডাউনওয়ার্ড কনকেভিটি। ডাউনওয়ার্ড কনকেভিটি মানে বলতে এটাকে বোঝাচ্ছে, আপওয়ার্ড কনকেভিটি বলতে এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা নিশ্চয়ই তোমরা জানো। এবার এরকম হচ্ছে, তারপরে খানিকটা দূরে গিয়ে যখন তুমি সফট লেয়ারটা পেরিয়ে গিয়ে মেন যে সয়েল সাবগ্রেড সেইখানে পৌঁছালে, তখন গিয়ে তুমি এরকম একটা জায়গা পেলে। সো ওকে, সো দিস ইজ টিপিক্যাল, মানে দিস টাইপ অফ কার্ভ ডাজ নট রিকোয়ার এনি কাইন্ড অফ কারেকশন, নো কারেকশন নিডেড। লিখে রাখতে পারো, নো কারেকশন ইজ নিডেড। কিন্তু যদি এরকম কোনো কার্ভ থাকে যেটা কিনা আপওয়ার্ড কনকেভ, তার মানেই হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি ওখানে একটা সফট লেয়ার কনসিডার করে ফেলেছো। সফট লেয়ারে যে ডেটা সেটাও তোমার সিস্টেমের মধ্যে চলে এসেছে, ক্যালকুলেশনের মধ্যে চলে এসেছে, যেখানে একটা আপওয়ার্ড কনকেভিটি দিচ্ছে। তো তুমি একটু অল্প লোড দিলে তাতে অনেকটা পেনিট্রেট করে গেলো, অল্প লোড দিলে অনেকটা পেনিট্রেট করে গেলো। হ্যাঁ, এবার আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু তুমি এবার মেন সয়েল সাবগ্রেডে ঢুকছো, ফলে কিছুটা দূর পরে গিয়ে ও অ্যাকচুয়াল গ্রাফটা দেবে। তখন আমরা কী করবো, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই কার্ভটাকে এই যে পার্টটা আছে ডাউনওয়ার্ড কনকেভ যে পার্টটা, সেটাকে আমরা এক্সটেন্ড করব, করে বলবো যে ঠিক আছে আমাদের কাজটা শুরু হচ্ছে এখান থেকে। তার মানে অ্যাজ ইফ আমাদের যে ডিসপ্লেসমেন্ট, মন দিয়ে শুনবে, আমাদের যে পেনিট্রেশন ভ্যালু, সেই পেনিট্রেশন ভ্যালুগুলো কিন্তু সবকটা আমরা তখন এখান থেকে কনসিডার করব। কি বললাম, ধরা যাক আমরা যখন এক্সপেরিমেন্ট করেছি তখন আমার কোনো একটা পার্টিকুলার লোডের করসপন্ডিং একটা পেনিট্রেশন ভ্যালু এসছে এতটা, ঠিক আছে? সাপোজ 1 মিলিমিটার এতটা এসছে, কিন্তু অলরেডি আমার এখানে একটা কিন্তু কারেকশন রয়ে গেছে যেটার ভ্যালু হচ্ছে সাপোজ 0.2 মিলিমিটার। ওকে, তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুর যে অ্যাকচুয়াল, মানে তুমি যদি নর্মাল পেনিট্রেশন বলো তাহলে সেই নর্মাল পেনিট্রেশন হচ্ছে 1 মিলিমিটার, কারেকশন হচ্ছে অলরেডি আমরা এখানে একটা ইম্পোজ করেছি, দ্যাট ইজ 0.2 মিলিমিটার। কী করে পেলাম এটা 0.2 মিলিমিটার? কারণ এই কার্ভটাকে তুমি যদি নিচের দিকে এক্সটেন্ড করো তাহলে বুঝতে পারবে যে কতটা কারেকশন দিতে হচ্ছে। সো হোয়াট উইল বি ইয়োর কারেক্টেড পেনিট্রেশন? Corrected penetration value will be 1 minus 0.2, that is 0.8 millimeter. এইখান থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন হয়, সেটা গেটও করে, ইএসিও করে, দুটোই আমাদেরকে মানে ফলে এই জায়গাটা মাথায় রাখতে হবে। এটা একটা পার্ট। আরেকটা যেটা কারেকশান থাকে, সেই কারেকশানটা হচ্ছে সোকড কারেকশান। সেটা অন্য কোথাও আছে, যখন আসবে তখন আমি বলে দেবো। হুইল লোড টেস্ট, প্লেট লোড টেস্ট, এরকম যখন আসবে তখন আমি ওই ডায়ামিটারের যে কারেকশান বা ইত্যাদি সেগুলো আমি তখন বলে দেবো। ওকে, তার মানে এই পার্টটা আমরা মেইনলি যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা কিন্তু এগ্রিগেট পড়লাম। ওকে, এবার এরপরে যদি আমরা নেক্সট পেজ, আমি এবার কিছুটা একটু আমি ব্রাউজ করে যাচ্ছি আমি বলতে যাচ্ছি আর কি, আমার এখানে লেখার কিছু নেই। সেকেন্ড নাম্বার 2 হচ্ছে টেস্ট ফর রোড এগ্রিগেটস। কারণ তুমি সয়েল সাবগ্রেডের টেস্ট করলে ভালো কথা, এরপরে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে টেস্ট ফর রোড এগ্রিগেট, ঠিক আছে? রোড এগ্রিগেট যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি রোড এগ্রিগেট তো খুব একটা মেজর পার্ট ইয়ে করে, যেমন এখানে লেখাও আছে, এগ্রিগেটস ফর্ম দ্য মেজর পোর্শন অফ রোড পেভমেন্ট স্ট্রাকচার। ফার্স্ট যেটা টেস্ট হয় রোড এগ্রিগেটের প্রথম, সেটা হচ্ছে ক্রাশিং টেস্ট, ঠিক আছে? ক্রাশিং, অ্যাব্রেশন, এইগুলোর ডিফারেন্সটা একটু বুঝতে হবে, ঠিক আছে? ফলে সেইটাই আইডিয়া, আর তার সাথে কিছু ছোটো ছোটো ম্যাথামেটিক্স। মন দিয়ে শোনো, এখানে প্রসিডিওরটাই মেন। সেটা হচ্ছে ক্রাশিং টেস্টে যেটা করা হয় সেটা হচ্ছে যে ফর স্ট্রেংথ অফ কোর্স এগ্রিগেট। ক্রাশিং যখন তুমি করছো সেটা হচ্ছে যে কত প্রেশার বা কত লোডে গিয়ে ওই এগ্রিগেটটা ক্রাশ করে যাচ্ছে, সেইটা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি
জাজ করতে হয়, মানে সেটা জানতে হয়। সো সো দিস ইজ এসেন্সিয়ালি আ স্ট্রেংথ টেস্ট, রাইট? আচ্ছা, এবার কি করা হয়? যেটা করা হয় সেটা হচ্ছে যে কোনো একটাভাবে এগ্রিগেটকে ক্রাশ করা হয়, এবং সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা যেটা পাই, আমি পরে আসছি, এসিবি বা স্ট্রেংথের গল্পটা আমি পরে আসছি, তার আগে মেন ইয়েটা বলি, সেটা হচ্ছে যে কত সাইজের এগ্রিগেট আমরা এখানে নিই। দেখো, 10 mm এবং 12.5 mm এর মধ্যে থাকা যে এগ্রিগেটের সাইজ, সেই এগ্রিগেটের সাইজগুলোই আমরা নিয়ে একটা এগ্রিগেট ওরকম তৈরি করি। এগ্রিগেট তৈরি করার কিছু নেই, জাস্ট এগ্রিগেটগুলো নিয়ে একটা জায়গায় জড়ো করি আর কি। এরপর কী করা হয়? এরপর যেটা করা হয় সেটা হচ্ছে 3 লেয়ার্স। 3 লেয়ার্সের ব্যাপার আমরা জানি, উইথ 25 ব্লোজ ইচ। তার মানে আমরা এরকম কন্টেনার নিলাম, তার মধ্যে 10 mm থেকে 12.5 mm মধ্যে থাকা যে এগ্রিগেটের ডায়ামিটার, সেইগুলোকে নিলাম। কেন নিলাম? কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাকেই স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। হঠাৎ করে যদি আমি 40 mm এগ্রিগেট নিয়ে চলে আসি, তখন আমাদের ব্যাপারটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে অসুবিধা হবে, যে কারণে এটা স্ট্যান্ডার্ড করা আছে, আমাদেরকে এটাই ফলো করতে হবে। 10 থেকে 12.5 নিলাম, কন্টেনারে রাখলাম, 3টে লেয়ারে পুরো এগ্রিগেটকে জড়ো করলাম, এবং প্রত্যেকটা লেয়ারকে আমরা 25 করে ব্লো দিলাম। ফাইন। কত কি ব্লো এখানে দেওয়া হলো? সেটা হচ্ছে লোড অফ 50 tons ইজ অ্যাপ্লাইড অ্যাট এ রেট অফ 5 tons per minute। এটা স্ট্যান্ডার্ডাইজ, দরকার নেই, মানে মনে রাখারও দরকার নেই। কিন্তু আফটার অল দিস থিং, এই সমস্ত কিছু ঘটানোর পরে যেটা হলো সেটা হচ্ছে যে যদি ভালো মেটেরিয়াল হয় তাহলে কম ক্রাশ করবে, যদি খারাপ মেটেরিয়াল হয় তাহলে বেশি ক্রাশ করবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। দেখো এখানে কি লেখা আছে, ক্রাস্ট এগ্রিগেট। এবার যে ক্রাস্ট এগ্রিগেটটা আমরা পেলাম, সেই ক্রাস্ট এগ্রিগেটের মধ্যে নিশ্চয়ই 10 mm কমের কোনো পার্টিকেল ছিল না। এখন আমি সেটাকে প্রবল প্রেশার দিয়েছি, তাদের লোড দিয়েছি, ব্লো করেছি, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে নিশ্চয়ই অনেকগুলো ক্রাশ করে যাবে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রাস্ট এগ্রিগেটস যেটা 2.36 mm এর সিপ দিয়ে পাস করে যাচ্ছে, আমরা তার ওয়েট নেব। ঠিক আছে, ধরা যাক আমি টোটাল 1000 গ্রাম এগ্রিগেট নিয়েছিলাম, যেটা কিনা 10 mm আর 12.5 mm এর মধ্যে কোনো একটা সাইজে ছিল। তাকে আমি প্রচণ্ড তার উপরে অত্যাচার করেছি, করে এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে ক্রাস্ট কন্ডিশনে থাকা যে এগ্রিগেট ওভারঅল কন্টেনারে যা আছে 1000 গ্রাম, সেই 1000 গ্রামকে আমি 2.36 সিভের মধ্যে রাখলাম। এবার 2.36-এর মধ্যে দিয়ে নিশ্চয়ই 2.36-এর থেকে বেশি, মানে কম, যে মানে ফাইনার কিছু পার্টিকেল তো তৈরি হয়েই গেছে, কারণ আমি ওখানে প্রচুর লোড ফোর্ড দিয়েছি আর কি। তো এবার যেটা হবে সেটা হচ্ছে যে এই 2.36 থেকে পাস করে যাচ্ছে, এইটা কতটা অ্যামাউন্ট সেটা আমি জাজ করার চেষ্টা করব। যদি অনেকটা বেশি পরিমাণ এগ্রিগেট 2.36-এর থেকে ছোটো পার্টিকেলে রূপান্তরিত হয়, ট্রান্সফর্মড হয়, তার মানে হচ্ছে যে এইটা একটা খারাপ মেটেরিয়াল। এইটা বোঝার চেষ্টা করো যে 2.36 mm থেকে ছোটো যে পার্টিকেলগুলো, ফাইনার যে পার্টিকেল, সে যদি অ্যামাউন্টে বা পার্সেন্টেজ অনেকটা বেশি হয়, তার মানে অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে যে আমরা উই আর বেসিক্যালি নাথিং বাট দিস ইজ এ ব্যাড টাইপ অফ এগ্রিগেট, মানে অত স্ট্রং এগ্রিগেট নয়। যদি এরকম দেখা যায় যে না, অত কিছু করার পরেও খুব বেশি গুঁড়ো হয়নি, 2.36 থেকে খুব বেশি পাস করছে না, তার মানে ইট ইজ এ গুড কাইন্ড অফ এগ্রিগেট। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক আইডিয়া। এইবার যেটা হবে সেটা হচ্ছে এসিবি ভ্যালু, এগ্রিগেট ক্রাসিং ভ্যালু। হোয়াট ইজ এগ্রিগেট ক্রাসিং ভ্যালু? এগ্রিগেট ক্রাসিং ভ্যালু হচ্ছে যে তুমি 2.36 mm এর থেকে পাস করে যাচ্ছে, 2.36 mm এর থেকে পাস করে যাচ্ছে কতটা অ্যামাউন্ট, সেটা হতে পারে 80 গ্রাম কোনো ক্ষেত্রে সেটা হতে পারে 200 গ্রাম, কোনো ক্ষেত্রে হতে পারে সেটা 400 গ্রাম, উই ডোন্ট নো। তাহলে এই যে এগ্রিগেট যেটা ক্রাস্ট হয়ে গেছে, ঠিক আছে, সেই এগ্রিগেট ক্রাসিং ভ্যালু সেটা আমি পাবো হচ্ছে 2.36 থেকে পাস করে যাচ্ছে যে ফাইনার যে পার্টিকেল, সেটার ওয়েট ডিভাইডেড বাই দ্য অরিজিনাল ওয়েট। ঠিক আছে, একদম শুরুতে আমি যে এগ্রিগেট ওয়েটটা নিয়েছিলাম, দ্যাট ইজ 1000 গ্রাম। এই পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি তোমাকে দেবে হচ্ছে এগ্রিগেট ক্রাসিং ভ্যালু। এইবার তোমরা ভাবো যে এগ্রিগেট ক্রাসিং ভ্যালুর এই ভ্যালুটা যদি রাইজ করতে থাকে, তার মানে যেটা সেটা হচ্ছে আমার গুঁড়ো হয়ে যাওয়া যে পার্সেন্টেজ সেটা বাড়তে থাকছে, তার মানে তার স্ট্রেংথ কম। কি বললাম? এসিবির ভ্যালু যত তুমি বাড়াতে থাকবে, যত এসিবির ভ্যালু বাড়তে থাকবে, তার মানে হচ্ছে যে 2.36-এর থেকে ছোট হয়ে যাওয়া, গুঁড়ো হয়ে যাওয়া এগ্রিগেট, তার পার্সেন্টেজটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। সো দিস ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ গুড স্ট্রেংথ বা স্ট্রং এগ্রিগেট, তুমি নিশ্চয়ই বলবে না। যে কারণে এবার ফিরে যাও উপরে, এখানে লেখা ছিল যে এগ্রিগেট ক্রাসিং ভ্যালু যত কম হবে তত তোমার স্ট্রেংথ বাড়বে। তার মানে যত কম 2.36 থেকে পাস করবে তত তোমার এগ্রিগেটের স্ট্রেংথ তুমি বেশি বলতে পারবে। রেকমেন্ডেশন কি? দেখো, এসিবির ভ্যালু হচ্ছে লেস দ্যান 10% হলে স্ট্রং এগ্রিগেট, মানে
আমি ফার্স্ট এক্সাম্পলটা দিলাম, দ্যাট ইজ 80 গ্রাম। তাহলে 1000 গ্রাম হচ্ছে টোটাল এগ্রিগেট ছিল ইনিশিয়ালি। ভাঙাভাঙির পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার থেকে মাত্র 80 গ্রামই 2.36 থেকে পাস করে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে যেটা হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে, 8% হচ্ছে। তার মানে 8% যদি হয় তাহলে সেটা একটা স্ট্রং এগ্রিগেট। তারপরে যে এক্সাম্পলটা দিলাম 400 গ্রাম, যদি 400 গ্রাম ওরকম 2.36 থেকে ছোটো গুঁড়ো হয়ে যায়, তার মানে সেটা অবভিয়াসলি 40%। তার মানে দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ উইক এগ্রিগেট। সো 10% আর 35%-এর একটা এরকম একটা বাউন্ডারি আছে, ঠিক আছে। তো টিপিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে সারফেস কোর্সের ক্ষেত্রে এসিভি রাখা হয় লেস দ্যান 30%, কারণ সারফেস কোর্সটা খুব ইম্পর্ট্যান্ট। আর বেস কোর্সের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে 45%। সারফেস কোর্স কিন্তু প্রথম লেয়ার যে কিনা আমাদের এই যে লোডটা, সেই লোডটা কিন্তু ওকে বিয়ার করতে হয়, সেটা মাথায় রেখো। সো 2.1 ওয়াজ এগ্রিগেট ক্রাশিং। কি টেস্টটার নাম কী ছিল? ক্রাশিং টেস্ট। নাও সেকেন্ড হচ্ছে ইম্প্যাক্ট টেস্ট। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের আইডিয়া, স্ট্রেংথ আর টাফনেস সেম নয়। স্ট্রেংথ একটা প্যারামিটার, টাফনেস আর একটা প্যারামিটার। টাফনেস ইজ অল অ্যাবাউট এনার্জি, যে ব্রেক করে যাওয়ার আগে কতটা সে এনার্জি অ্যাবজর্ব করতে পারে, এটা টাফনেসের বেসিক আইডিয়া। এছাড়া হার্ডনেস আছে, যেটা হচ্ছে বেসিক্যালি সারফেস স্ক্র্যাচিং অর পেনিট্রেশন, এটা দিয়ে ডিটারমাইন্ড হয়। সো দিজ আর ডিফারেন্ট থিংস। এবং এই যে আমরা যেটা দেখবো যে ক্রাশিং টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট, অ্যাব্রেশন টেস্ট, দিজ আর ডিফারেন্ট টেস্ট ফর ডিফারেন্ট প্রপার্টিস, ঠিক আছে। এইগুলো একসাথে যেন মাথার মধ্যে জট না পাকে যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। টাফনেস টেস্ট সর্ট অফ সিমিলার, কিন্তু নট এক্স্যাক্টলি সিমিলার, কারণ এটার আইডিয়াটা আলাদা, ঠিক আছে। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স টুয়ার্ডস রিপিটেড ইম্প্যাক্ট, ঠিক আছে। কারণ হুইল লোড আসছে, আমরা আগেও দেখেছি যে একটা রিপিটেশন হতে থাকবে, রিপিটেটিভ লোড, হুইল লোড। তো সেইটাকেও কতটা অ্যাবজর্ব করতে পারছে, কতটা এনার্জিও অ্যাবজর্ব করতে পারছে বিফোর ফেলিওর, সেটাই ইম্পর্টেন্ট। তো এগ্রিগেট ইউজড সেম 10 mm থেকে 12.5 mm মধ্যে নেওয়া হয়। 3টে লেয়ার, 25 ব্লোজ ইচ, সব ঠিক আছে। আফটার 15 ব্লোজ অফ হ্যামার, এত কিছু মানে আমি ডিটেলে লিখিয়েছিলাম, আমি এটার কথাই বলছিলাম যে খুব ডিটেলে করিয়েছিলাম। মানে এখানে আমাদের জানার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আফটার 15 ব্লোজ অফ ইচ হ্যামার, 15 ব্লোজ অফ হ্যামার, এগ্রিগেট ইজ পাসড থ্রু এগেন 2.36 mm, ঠিক আছে। মানে এখানেও যেটা হবে সেটা হচ্ছে এখানেও 2.36 mm সিপ দিয়ে পাস করা হবে, এবং সেটা হচ্ছে কতটা এগ্রিগেট পাস করছে সেটা আমরা ওখান থেকে নিয়ে নেবো, এবং এটার আমরা নাম দেবো হচ্ছে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। আগেরটা কি ছিল? এগ্রিগেট ক্রাসিং ভ্যালু। এটা হচ্ছে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। তো এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু যত বাড়বে তত তার অ্যাকচুয়ালি তার যে টাফনেস সেটা কিন্তু কম, অবভিয়াসলি, কারণ আমরা আগেরটা থেকেই বুঝতে পারছি। রেকমেন্ডেশন কী আছে? রেকমেন্ডেশন ফর সারফেস কোর্স 30%, ফর এআইভি ফর সারফেস কোর্স কিছু আছে, এআইভি ফর বিটুমিনাস ম্যাকাডাম আছে 35%, এআইভি ফর ওয়াটার বাউন্ড ম্যাকাডাম হচ্ছে 40%, ঠিক আছে। দিস আর দ্য রেকমেন্ডেশন দিয়ে জেনারেলি কোশ্চেন করে না, কিন্তু স্টিল এটা ইম্পর্টেন্ট বলে লিখিয়ে রেখেছিলাম, মাথায় রেখো। নাও অ্যাব্রেশন টেস্ট। এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কোন কোন টার্মগুলো ইন ফিউচার যারা ট্রান্সপোর্টেশন মেটেরিয়ালে কাজ করবে তাদের জানতে হবে। সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাব্রেশন অ্যান্ড অ্যাট্রিশন। অ্যাব্রেশন টেস্ট এটা বলা হয় তার কারণ এর প্রসেসটা আমি ডিটেলে বলছি, কিন্তু প্রসেসটার বেসিক আইডিয়াটা হচ্ছে যে এগ্রিগেট নেবো কিছু একটা, তাকে ওরকম একটা যে সিমেন্ট যে মিক্সিং হয় না, কংক্রিট মিক্সার যে মেশিনগুলো আমরা দেখেছি, সেরকম একটা মিক্সারের মধ্যে রাখবো, এবং তার মধ্যে কিছু স্পেসিফাইড সাইজের স্টিল বল থাকে। তো স্টিল বল দিয়ে আমরা এগ্রিগেটটাকে একসাথে ওর মধ্যে একটা ইন্টারাক্ট করাবো, এবং আমরা দেখবো যে এগ্রিগেটের ওপর থেকে মানে সারফেস লেয়ারটা কতটা এই 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 যে স্টিল বলের সাথে যে ফ্রিকশন সেটা কতটা ও রেজিস্ট করতে পারছে। ওকে, সো বেসিক্যালি অ্যাব্রেশন, যে কারণে এটাকে অ্যাব্রেশন টেস্ট বলা হচ্ছে। যদি এরকম হতো কখনো, এরকম অনেক সময় হয়, সাইটে অনেক সময় মেজার করা হয়, আমি এক্স্যাক্টলি তার ভ্যালু বা তার প্রসেস জানি না, কিন্তু এটা আইডিয়া করতে পারি যে অ্যাট্রিশন টেস্ট অনেক সময় করতে হতে পারে যদি টাইম কম থাকে বা আমার কাছে অত মেটেরিয়াল বা ওরকম ইকুইপমেন্ট না থাকে। অ্যাট্রিশন হচ্ছে যে তুমি যদি মানে রাবিং বিটুইন সেম এগ্রিগেট, ঠিক আছে, এগ্রিগেট নিলে একটা পাথর আর একটা পাথর দুটো নিয়ে তুমি এরকম করে ঘষছো আর কি, চকমকি পাথর, ঠিক আছে, আগুন জ্বালানোর জন্য, বেসিক্যালি সেটা অ্যাট্রিশন।
আর অ্যাব্রেশন হচ্ছে যখন তুমি একটা এগ্রিগেটকে অন্য কোনো একটা মেটেরিয়ালের সাথে ইন্টারাক্ট করাচ্ছ, মানে ওই সেম বেসিক্যালি ইউ আর রাবিং এগ্রিগেট উইথ এনি আদার মেটেরিয়াল, দ্যাট ইজ অ্যাব্রেশন। সো এই ডিফারেন্সগুলো মাথায় রাখতে হয়। কেউ যদি ফ্লুইড মেকানিক্স পড়ো তাহলে তাকে এটা মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোহেশন অ্যান্ড অ্যাডিশন। ফ্লুইড মেকানিক্সও নয়, ফ্লুইড মেকানিক্স, সয়েল মেকানিক্স যখন পড়বে। সো দিজ ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, ঠিক আছে? এবার দেখো অ্যাব্রেশন এখানে কী লেখা আছে, ফর হার্ডনেস, অবভিয়াসলি হার্ডনেস টেস্ট হচ্ছে বেসিক্যালি, আমি আগে যেটা বলছিলাম যে স্ট্রেংথ হতে পারে, টাফনেস হতে পারে। স্ট্রেংথের আলাদা টেস্ট, টাফনেসের আলাদা টেস্ট, যেটা হার্ডনেস সেটার জন্য আলাদা টেস্ট। এবার এই হার্ডনেস হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ ইট রেজিস্ট দ্য সারফেস স্ক্র্যাচ অর বলা হয় মানে ইনডেন্টেশন বা পেনিট্রেশন, সারফেস পেনিট্রেশন। ইটস অল অ্যাবাউট সারফেস। হতেই পারে যে ভেতরে সে একটু বেশ উইক কিন্তু তার সারফেসটা খুব স্ট্রং, হতেই পারে, এরকম মেটেরিয়াল প্রচুর আছে। তো এইটা আমাদেরকে জাজ করতে হবে, কারণ সেটা হচ্ছে যে পরপর ওখানে ইম্প্যাক্ট হচ্ছে বা লোড আসছে কোনো একটা ভাবে, মানে রাবিং হচ্ছে কোনো একটা কারণ দিয়ে, এবং যেটা হচ্ছে সেটা যে পুরো গুঁড়ো হয়ে বেরিয়ে গেল, মানে এমনি স্ট্রং কিন্তু ওর সারফেসটা অত মানে মানে রেজিস্টিভ নয় আর কি, হতেই পারে। তখন যেটা হবে সেটা হচ্ছে যে তখন প্রবলেম হবে আর কি। তো ঠিক আছে, এবার এর মধ্যে দেখো অ্যাব্রেশন টেস্ট ডিফারেন্ট টাইপ অফ হয়। লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট হয়, ডার্সি অ্যাব্রেশন টেস্ট হয়, ডবেল অ্যাব্রেশন টেস্ট হয়। ডার্সি ডবেল আমাদের সিলেবাসে নেই, মানে আমরা জেনারেলি পড়ি না, দরকার হয় না। লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট ইজ দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট ফর আস। অ্যাব্রেশন চার্জ, কী দিয়ে তুমি চার্জ করছো এগ্রিগেটকে, একটু আগে যেটা বলছিলাম, মেন প্রসেস আমি বলে দিচ্ছি, এবার জাস্ট ইনফরমেশনগুলো নিয়ে নাও। সেটা হচ্ছে ক্রাস্ট আয়রন বল থাকে, ক্রাস্ট আয়রন বল থাকে অফ 48 mm ডায়া, 340 থেকে 445 গ্রাম। একদমই কাজে লাগবে না এসব ইনফরমেশান, মাথায় রাখো। এগ্রিগেট মাথায় রাখো মানে এরকম কিছু ইনফরমেশান হয়, গেটে কাজে লাগবে না। এগ্রিগেট নেওয়া হয় 5 to 10 কেজি, তার মধ্যে ওরকম লোহার বল নেওয়া হয়, কাস্ট আয়রনের বল নেওয়া হয় 340 থেকে 440 গ্রাম, এবং তাকে যেটা কাটা হয় সেটা হচ্ছে যে ওই স্পেসিফাইড রেভলিউশন, ঠিক আছে, ঘোরানো হয়। ঘোরালে তবেই তুমি ওই অ্যাব্রেশন চার্জ সেটা চার্জ করতে পারবে অ্যাকচুয়ালি। দিয়ে কী করা হয়, এগ্রিগেটগুলোকে পাস করানো হয় 1.7 মিলিমিটার শিপ দিয়ে। ক্রাশিং আর ইম্প্যাক্টের ক্ষেত্রে ছিল 2.36, এখানে হচ্ছে 1.7, এটা ইম্পর্টেন্ট। লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন ভ্যালু কি, ওয়েট অফ এগ্রিগেট পাস্ট থ্রু 1.7, সেম বেসিক কনসেপ্ট সেম। তুমি একবার যদি ক্রাশিং টেস্টটা বুঝে যাও তাহলে বাকি টেস্টগুলো ইজ ভেরি মাচ সিম্পল, সিমিলার উইথ সাম ভ্যারিয়েশন ইন ভ্যালুস। ওয়েট অফ এগ্রিগেট পাস থ্রু 1.7 মিলিমিটার শিপ ডিভাইডেড বাই টোটাল ওয়েট। এবার তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ইট উইল গিভ ইউ সাম পার্সেন্টেজ। এখনও কিছু রেকমেন্ডেশন আছে, ওকে। কোএফিসিয়েন্ট অফ অ্যাব্রেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কোএফিসিয়েন্ট অফ অ্যাব্রেশন হচ্ছে 20 মাইনাস লস অফ ওয়েট ইন গ্রামস ডিভাইডেড বাই 3। এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখনই এরকম একটা অন্য কোনো মেটেরিয়াল দিয়ে মানে কাস্ট আয়রন দিয়ে চার্জ করছো এই যে এগ্রিগেটগুলোকে, তখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে তার মধ্যে এরকম কিছু পার্সেন্টেজ থাকবে, যে পার্সেন্টেজটা অনেক সময় তোমরা খেয়াল করে থাকবে এরকম যে আমরা 1000 গ্রাম অফ স্যান্ড নিয়ে এলাম, বিভিন্ন রকম সিভ অ্যানালিসিস করলাম, দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে প্যানে যা পড়ে আছে সব কিছু একসাথে ওয়েট করলাম, কিন্তু আমি আলটিমেটলি পেলাম হচ্ছে 995 গ্রাম বা 998 গ্রাম। এটা কেন হয়? এটা হয় তার কারণ হচ্ছে যে কিছু ওরকম ধুলোর মতো হয়, মানে যেগুলো খুব ফাইন পার্টিকেল, সেগুলো হাওয়ায় ভেসে বেরিয়ে যায় আর কি, এখানেও তাই হয়। ওটাকেই লস বলা হচ্ছে অ্যাকচুয়ালি। যখন তুমি এরকম অ্যাব্রেশন চার্জ অ্যাপ্লাই করবে তখন যেটা হবে সেটা যে ওখানে ওরকম একটা লস পাবে। এইখানে লস হচ্ছে পাউডার্ড ফর্ম দ্যাট আইদার ফ্লাইজ অ্যাওয়ে অর গেটস ওয়েস্টেড বাই আদার রিজন। হাতে লেগে থাকে, অনেক সময় কন্টেনারে লেগে থাকে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাব্রেশন, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইএসির জন্য বেশি ইম্পর্টেন্ট, গেটে হয়তো নাও আসতে পারে, স্টিল মাথায় রেখো কোএফিসিয়েন্ট অফ অ্যাব্রেশন। 2.4 যেটা সেটা হচ্ছে যে সাউন্ডনেস টেস্ট। এরপর যেটা পরপর আছে সেটা হচ্ছে সাউন্ডনেস টেস্ট আছে। সাউন্ডনেস টেস্ট এর কিছু প্রপার্টি আছে, সেটা আমি বলছি পরে। ফ্ল্যাকিনেস টেস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, জাস্ট একবার ব্রাউজ করে নিচ্ছি। সাউন্ডনেস টেস্ট আছে, ফ্ল্যাকিনেস টেস্ট আছে, ইলংগেশন ইন্ডেক্স আছে। ফ্ল্যাকিনেস, ইলংগেশন, এটার মধ্যে একটা ফেন্ট ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। অ্যাঙ্গুলারিটি, ওকে, ওয়াটার অ্যাবজর্পশন, স্পেসিফিক গ্র্যাভিটি,
স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, এই জায়গা থেকে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। ওয়াটার অ্যাবজর্পশন, সেটা তুমি নর্মাল মানে এটা এমনি নর্মাল এগ্রিগেট ভাবতে পারো, এটা তুমি রোডস এগ্রিগেটও ভাবতে পারো। ইন এনি কেস এগ্রিগেট তুমি এখানে ইউজ করছো, ওখানে কোথায় ইউজ করছো সেটা তোমার ব্যাপার, কিন্তু এগ্রিগেট মানে এগ্রিগেট। ফলে সেখানে আমাদের যে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি যে আইডিয়াটা, সেইটা আমাদেরকে একটু ভালো করে এখানে বুঝতে হবে। এটা ইম্পর্টেন্ট, বাকিগুলো জাস্ট ইনফরমেশান, ফ্ল্যাকিনেস বা ইত্যাদিগুলো, ওখানেও খুব একটা কিছু ইম্পর্টেন্ট কিছু নেই। জাস্ট আমরা দেখে নাও কী আছে এখানে। বিটুমেন আছে, বিটুমেন টার, এখানেও কিছু ইনফরমেশান। The most important part of the entire material and testing, that is the Marshall mix design. Marshall mix design, এই মার্শাল মিক্স ডিজাইনটা আমাদের কিন্তু একটু ভালো করে হোল্ড করতে হবে। এখান থেকে কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন করে। এখানকার কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, প্লট আছে, অপটিমাম বিটুমেন কন্টেন্ট, ঠিক আছে, এই জায়গাগুলো আছে। বাকি বিটুমেনের টেস্ট কী হয় বা গ্রেড কী হয় সেটা ঠিক আছে, দিজ আর ভেরি সিম্পল থিং। পরপর যদি একটু দেখতে থাকো যে ভিসকোসিটি টেস্ট বা ইত্যাদি ইত্যাদি, তো আমাদের এখানে দুটো জায়গা মেনলি আমাদেরকে হোল্ড করতে হবে। একটা হচ্ছে মার্শাল মিক্স ডিজাইন, আমি আগে থেকে বলে রাখলাম, যাতে বাকিগুলো মানে পড়তে থাকছে আসল জায়গায় এসে মাথাটা আর কাজ করবে না, সেটা যেন না হয়। সেটা হচ্ছে যে আমরা যখন সেকেন্ড ফেজে যখন ক্লাস করব, তখন আমরা মেনলি এই দুটো জায়গার উপর ফোকাস করবো, ঠিক আছে। একদম শুরুতেই এই দুটো পড়ে নেবো, কারণ যেহেতু আমাদের নাম্বারিং করা আছে, তাহলে অসুবিধা হওয়ার কথা নেই। একটা হচ্ছে মার্শাল মিক্স ডিজাইন, আর একটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির যে জায়গাটা সেইটা, ওকে।